বন্ধুরা, ময়লা পোশাকের কারণে বিমানের সবাই তাকে গরিব মানুষ ভেবে অপমান করছিল। কিন্তু কিছুক্ষণ পরে পুরো বিমান কেন দাঁড়িয়ে তাকে সম্মান দিতে বাধ্য হল? আসুন জানি সেদিন কি ঘটেছিল এবং কে ছিল সেই রহস্যময় ব্যক্তি। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সকালের ফ্লাইট। যাত্রীদের কোলাহলের কারণে বিমানের কেবিন গুঞ্জন করছিল। কেবিন ক্রু ব্যস্ততার সঙ্গে সবাইকে তাদের আসনে বসাতে সাহায্য করছিল। এই আধুনিকতার ভিড়ে হঠাৎ এক অসঙ্গতিপূর্ণ চেহারার লোক ভিতরে প্রবেশ করল। বয়স প্রায় ৫৫ বছর। শ্যামলা রঙের ত্বকে ক্লান্তির চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। এলোমেলো চুল এবং মুখে গভীর উদাসীনতা। তার চেহারা তাকে ভিড়ের মধ্যে একা করে রেখেছিল। তিনি একটি পুরনো কালো কোট পরেছিলেন, যার নিচে সাদা শার্টের ওপরের বোতাম খোলা ছিল। মুখ সহজ সরল মনে হলেও তার সামাজিক অবস্থান বোঝা কঠিন ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে টিকিট দেখিয়ে জানালার পাশে ১৫ নম্বর আসনে বসে গেলেন। তাকে দেখে পাশে বসা এক স্মার্ট পোশাকের মহিলা ঘৃণা ভরে নাকে রুমাল চাপা দিলেন। তার চোখের ভাব বলছিল, এই লোকটি কি সত্যি এই ফ্লাইটের যাত্রী? একজন এয়ার হোস্টেস রিমা দূর থেকে তাকে দেখছিল। সন্দেহপূর্ণ দৃষ্টিতে তিনি কাছে এসে বললেন, মাফ করবেন স্যার, আমি কি আপনার বোর্ডিং পাস আরেকবার দেখতে পারি? সেই ব্যক্তি শান্তভাবে হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, নিন। এয়ার হোস্টেস রিমা বোর্ডিং পাস নিয়ে সন্দেহের চোখে তার মুখের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে ফিরে গেলেন। সেই ব্যক্তি একটিও কথা না বলে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন। তার পাশে বসা একজন ব্যক্তি, যিনি আর সহ্য করতে না পেরে এয়ার হোস্টেসকে ডেকে বললেন, শুনুন, দয়া করে আমার সিট বদলে দিন। এই লোকটি থেকে অদ্ভুত গন্ধ আসছে, এভাবে পুরো যাত্রা করা সম্ভব নয়। রিমা অসহায়ভাবে বললেন, স্যার আমি খুব দুঃখিত, ফ্লাইট সম্পূর্ণ ভর্তি, একটিও সিট খালি নেই, আপনাকে আজ একটু মানিয়ে নিতে হবে। সেই ব্যক্তি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে আবার বসে পড়লেন। সেই ব্যক্তি হাসান যেন সব শুনেও না শোনার ভান করছিলেন। তার দৃষ্টি বাইরের আকাশে স্থির ছিল। তখনই পেছনের সিট থেকে কেউ চিৎকার করে বললেন, আরে হাসান, তুই এখানে? সেই ব্যক্তি অবাক হয়ে তাকালেন। চিনতে পারিসনি? আমি ফারুক, স্কুলে একসঙ্গে পড়তাম। পরিচয় পেয়ে হাসান হালকা হাসলেন। ফারুক বলতে থাকলেন, তার কথায় বন্ধুত্বের চেয়ে অহংকার বেশি ছিল। হাসান শান্তস্বরে উত্তর দিলেন, এটা একটা লম্বা গল্প ফারুক, সময় হলে কখনো বলবো। তিনি তার ব্যাগ খুলে একটি পুরনো ফ্রেমের চশমা বের করলেন। তার হাতে হালকা কাঁপুনি ছিল, কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল। তখনই বিমানে হালকা ঝাঁকুনি লাগল এবং বিমান একটু নিচু হল। যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল। এয়ার হোস্টেস রিমা ইন্টারকমে ঘোষণা করলেন, সম্মানিত যাত্রীরা, দয়া করে নিজ নিজ আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন। আমরা হালকা টার্বুলেন্সের মুখোমুখি হচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, সব কিছু নিয়ন্ত্রণে আছে। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করল। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান কেঁপে উঠল। যাত্রীদের মধ্যে প্রার্থনার ধ্বনি শোনা যেতে লাগল। তখনই কেবিনের দরজা খুলে গেল এবং রিমা দৌড়ে বেরিয়ে এলেন। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল। তিনি চিৎকার করে বললেন, প্লিজ, আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন? খুব জরুরি। একজন মধ্যবয়সী ব্যক্তি, ডাক্তার আমিনুল হক, দাঁড়িয়ে বললেন, আমি ডাক্তার। তিনি দ্রুত ককপিটের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে উদ্বিগ্ন মুখে ফিরে এসে বললেন, পাইলটের হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, তিনি অচেতন এবং বিমান চালানোর অবস্থায় নেই। কেবিনে গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। পাইলট অসুস্থ এবং বাইরে ভয়ানক ঝড়। সহ পাইলট ক্যাপ্টেন রফিক একাই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন। রিমা আবার কেবিনে এসে কাঁপা কণ্ঠে ঘোষণা করলেন, আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারেন? পরিস্থিতি খুবই গুরুতর। যাত্রীদের মুখ ভয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল। যখন মৃত্যু এত কাছে আসে, তখন কোনো পথ খোলা থাকে না। ঠিক তখনই সেই শান্ত এবং উদাস ব্যক্তি হাসান হাত তুললেন। তার চোখে এখন আত্মবিশ্বাসের ঝলক ছিল। পাশে বসা ফারুক চিৎকার করে বললেন, হাসান, তুই প্লেন চালাবি? তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি। অন্য কাউকে খুঁজে নাও। বাকি যাত্রীরাও আতঙ্কে বিরোধিতা করতে লাগলেন। এই ভবঘুরের মতো লোককে প্লেন চালাতে দেবে? এর চেয়ে ভালো কেউ নেই। রিমা দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন, স্যার,
আপনি কি সত্যিই বিমান চালাতে পারেন? হাসান স্থির দৃষ্টিতে উত্তর দিলেন, হ্যাঁ, আমি জানি। শেষবার 12 বছর আগে চালিয়েছিলাম। তবে চেষ্টা করতে পারি। তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যে সবাই চুপ হয়ে গেল। ককপিট থেকে ক্যাপ্টেন রফিক চিৎকার করে বললেন, যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন তাহলে তাকে তাড়াতাড়ি পাঠান, আমি একা সামলাতে পারছি না। হাসান দাঁড়ালেন। তার চলার ধরনে এখন দৃঢ়তা ছিল। তার হাঁটার ভঙ্গি বদলে গিয়েছিল। প্রতিটি পদক্ষেপেই আত্মবিশ্বাসের ঝলক ছিল। তিনি ককপিটে প্রবেশ করলেন এবং কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন। তারপর হেডসেট পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন। ঢাকা কন্ট্রোল, আমি ক্যাপ্টেন হাসান আলী, কল সাইন বজ্র। আমাদের পাইলট অসুস্থ, জরুরি অবতরণের অনুমতি চাই। ক্যাপ্টেন বজ্রের নাম শুনে সহপাইলট রফিকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই নাম বিমান চলাচলের জগতে এক জীবন্ত কিংবদন্তি ছিল। 25 বছর আগে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে 350 যাত্রীর বিমানকে একা নিরাপদে অবতরণ করিয়েছিলেন এই ব্যক্তি। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। কিন্তু 12 বছর আগে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল। সেদিন তিনি বলেছিলেন, আমার অপেক্ষা একদিন শেষ হবে। এই খবর কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে হাসানের অপমান করেছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল। যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে বসেছিলেন। ফারুকের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বাইরের ঝড় তখনও চলছিল, কিন্তু ককপিটে হাসানের হাত দক্ষতার সঙ্গে কাজ করছিল। তার প্রতিটি নির্দেশ নিখুঁত ছিল। কিছুক্ষণ পরে কোনো ঝাঁকুনি ছাড়াই বিমান রানওয়েতে স্পর্শ করল। যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ল। অবতরণের কথা বোঝাই গেল না, তিনি যেন জাদু করে দিলেন। যখন হাসান ককপিট থেকে বেরিয়ে এলেন, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। যে যাত্রীরা তাকে গরিব ভবঘুরে ভেবেছিল, তারা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ফারুক দৌড়ে এসে বললেন, ভাই, তুই সত্যিই বজ্র, আজও তুই সেরা। আমি তোর কাছে হেরে গেলাম। হাসান হেসে বললেন, হার জিতের কথা নয় ফারুক, আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম। আজ তা ফিরে পেলাম। একজন এয়ারলাইন্স কর্মকর্তা করিম সাহেব ভিড় ছিঁড়ে এগিয়ে এলেন এবং মাথা নিচু করে বললেন, স্যার, আমরা আপনার ফ্লাই পারফরম্যান্স লাইভ ট্র্যাক করেছি। আমাদের বোর্ড আপনাকে ফিরিয়ে নিতে চায়। হাসান আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল, কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি। এই কথা শুনে কোনো নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেলেন। করতালি আর সম্মানে পুরো কেবিন গুঞ্জরিত হয়ে উঠল। যিনি কিছুক্ষণ আগে অবহেলার পাত্র ছিলেন, তিনি আজ আকাশের সত্যিকারের নায়ক হয়ে উঠলেন। সবাই মিলে সেই কিংবদন্তিকে সালাম জানাল, কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাক বা বাহ্যিক রূপে প্রকাশ পায় না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন। গল্পটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।